আমাদের আজকের গল্প দ্বিচারিতা। কলমে ছবি ব্যানার্জি। ফোনটা কর্কশ আওয়াজে ফুল রিং হয়ে থেমে গেল। অর্পণ স্কুল থেকে ফিরে পোশাক চেঞ্জ করে শয্যাশায়ী মায়ের বিছানার পাশে বসতেই ফোনটা আবার বেজে উঠল। মা বলল, তোর বাবা তাড়াহুড়োয় ছোট ফোনটা ভুল করে ফেলে গেছে। অপু, দেখ তো বাবা ফোনটা ধরে, দরকারে কেউ করছে মনে হয়। অর্পণ মিত্র বোলপুরের শান্তিনিকেতনের পাঠভবনের ছাত্র। ক্লাস 8 থেকে প্রথম হয়ে 9-এ উঠেছে। বাবা অর্চিষ্মান মিত্র কলকাতার একটা নামী কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মা অনিন্দিতা মিত্র গৃহবধূ। দাদু ঠামি বেঁচে আছেন। দাদু জিতিমান মিত্র উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অর্পণের বয়ঃসন্ধিতে গলার স্বর সদ্য পুরুষালী, ঠোঁটে আলকা গোফের রেখা। তার মা অনিন্দিতা 5 বছর হলো অসুস্থ। কখনো কখনো শয্যাশায়ী হয়ে পড়ে, একটু সুস্থ হলে হাঁটাচলা করে। অনিন্দিতাকে বর্ধমান, সিউড়ি, বহরমপুর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। কলকাতায় 2 বার নিয়ে গিয়ে চিকিৎসাও করানো হয়েছে। কোনো জায়গায় রোগ ডিটেক্ট হয়নি। পা থেকে মাথা পর্যন্ত রক্ত, হার্ট, কিডনির পরীক্ষা আর ছবি তুলে ফাইলের পাহাড় জমেছে। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের একজন বিখ্যাত ডাক্তারের চিকিৎসা আছে। গাদা গুচ্ছের ওষুধের ওপর টিকে আছে। অর্চিষ্মান আগে নিয়মিত সপ্তাহে সপ্তাহে বাড়ি আসত। বছর খানেক থেকে মাসে 1 বার, কখনো 2 বার বাড়ি আসে। অর্পণ লক্ষ্য করেছে ইদানিং বাবা খুব অন্যমনস্ক থাকে। মাস 6 আগে অর্পণ তার বাবার পার্সে একটা সুন্দরী মহিলার ছবি দেখতে পায়। অসাবধানতাবশত পার্সটা মাটিতে পড়ে যায়। বাবা সে সময় তাড়াহুড়ো করে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকেছিল। ছবিটা ছিটকে মাটিতে না পড়লে হয়তো অর্পণের নজরে আসতো না। ছবির নিচে নাম ছিল সুতপা। অর্পণ নিঃশব্দে ছবিটা তুলে পার্সে রেখে ওটা আবার বাবার পকেটে রেখে দেয়। সেই থেকেই একটা প্রশ্ন অনবরত তার মনে ঘুরপাক খাচ্ছিল, ওই মহিলার ছবি তার বাবার পার্সে কেন? কে এই মহিলা? আস্তে আস্তে ব্যাপারটা সে ভুলেও গিয়েছিল। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে এক অচেনা মহিলার রাগী কণ্ঠস্বর। আমি সুতপা বলছি। কি ব্যাপারটা কি? ফোনটা তুলতে এত দেরি করলে কেন অর্চি? আমার নাম্বারটা সেভ করা নেই? অর্পণের কানে নামটা ইলেকট্রিকের শকের মতো ঢুকলো। অর্পণ বলল, আস্তে সুতপা, আমার স্ত্রী অনু শুনতে পাবে। তুমি আড়ালে কথা বলো অর্চি, আমার তোমাকে কিছু বলার আছে। অর্পণ ফোনটা হাতে নিয়ে মনে মনে ঠিক করলো, এই মহিলার পরিচয় জানার জন্য আজ থেকে বাবার ভূমিকায় কথা চালিয়ে যেতেই হবে, সেটা যতই অন্যায় হোক। অর্পণ বলল, কি বলবে বলো। সুতপা বলল, তোমার গলাটা অন্যরকম শোনাচ্ছে কেন? একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া একটু চাপা গলায় বলছি। তোমার স্ত্রীর খবর কি? আজ 2 বছর ধরে শুনে আসছি, আর কিছুদিন অপেক্ষা করো। আর কতকাল অপেক্ষা করতে হবে বলতে পারো? বিশ্বাস করো, এবারে ডাক্তার জবাব দিয়েছেন। তুমি 6 মাস আগেও একই কথাই বলেছ। আমার সঙ্গে প্রেম করার আগে তুমি একবারও বলনি তুমি বিবাহিত, এক ছেলের বাবা। প্লিজ সুতপা, পরে তো সব বলেছি। হ্যাঁ বলেছ, যখন আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, কয়েকবার মিলিতও হয়েছি। তুমি যদি ভেবে থাকো গাছেরও খাবে তলারও কুড়োবে, তাহলে ভুল করবে। আমি তোমাকে ছাড়বো না অর্চি। অর্পণের কান মাথা দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। এসব কি শুনছে সে? সুতপা বলল, হ্যালো অর্চি, কথা বলছো না কেন? শুনছি, রাগ করো না। আমি তোমাকে ভালোবাসি অর্চি, আমার ফিরবার পথ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমার বাবা মাকে তোমার অতীত আমি গোপন করেছি, তারা ব্যস্ত হয়ে পড়েছে আমার বিয়ের জন্য। অর্চির ভূমিকায় অর্পণ বলল, বিশ্বাস করো, এবারে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে। অনেক আগেই সিদ্ধান্ত নিতে পারতে। নাকি বাবার কাছে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চেয়েছিলে? নিজের স্ত্রীর অসুস্থতায় মৃত্যু হলে তুমি বাবার কাছে দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে। কোনটা অর্চি? সুতপা একটু থেমে বলল, তোমার কথা আমি অকপটে বিশ্বাস করেছিলাম। তুমি বলেছিলে মাত্র 20 বছর বয়সে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ছাত্রাবস্থায় তোমার বাবা একরকম বাধ্য করেছিল তোমাকে বিয়ে করতে।
তোমার স্ত্রীর বয়স তখন 17। তোমার বাবা তার বাল্যবন্ধুকে নাকি কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবেন। মেয়েটির মা ছিল না। তার বাবা মৃত্যুশয্যায় অনুরোধ করেছিলেন, তিনি নাকি মেয়েটার বিয়ে দেখে নিশ্চিন্তে মরতে চান। তোমাকে তো সব বলেছি সুতপা, আর একবার মনে করাচ্ছি তোমাকে। আমার এখন মনে হচ্ছে তুমি স্ত্রীর সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়ছো। তুমি বলেছিলে তোমার স্ত্রী অনিন্দিতাকে তোমার একটুও পছন্দ ছিল না। তার গায়ের রং কালো, তোমার টকটকে ফর্সা সুদর্শন চেহারা। তোমার মনে পড়ে উঠছে? আমি পরে সবটা শুনে বলেছিলাম, তুমি যদি তাকে পছন্দই করতে না, তাহলে তোমার সন্তান জন্মালো কি করে? তুমি বলেছিলে ওটা নেহাতি জৈবিক প্রয়োজনের ফসল। তোমার ছেলেও নাকি কেলে কুষ্টি, তার প্রতি তোমার কোনো দায় নেই। সে নাকি পরগাছার মতো বড় হচ্ছে। অর্পণ নিজের দিকে তাকালো। সে কেলে কুষ্টি? এ কথা তার বাবা বলেছে? বাবা তার মাকে বিয়ে করতে বাধ্য হয়েছে? সুতপা বলল, কি হলো উঠছি, কথা বলছো না কেন? শুনছি সুতপা। আচ্ছা উঠছি, আমরা ক বছর প্রেম করছি? আমার মনে আছে, আমরা 3 বছর প্রেম করছি। সম্ভবত তোমার স্ত্রী অসুস্থ হওয়ার 2 বছর পর থেকে। তোমার বয়স এখন কত উঠছি? তুমি 22 বছর বয়সে বাবা হয়েছিলে না? অর্পণ চট করে হিসাব করে নিয়ে বলল, 36। আমার 32। বিয়ের পরে আমাকেও তো সন্তানকারী করতে হবে। এমন লুকোচুরি করে কতদিন চলবে? আমি একটা কথা বলবো? বলো। ডাক্তার কি সত্যি তোমার স্ত্রীকে জবাব দিয়েছেন? তাই যদি হয় তাহলে একটা মৃত্যু পথযাত্রীকে বাঁচিয়ে রেখে কি লাভ? অর্পণ অর্চির গলায় প্রক্সি দিয়ে বলল, কি করতে বলছো? সুতপা বলল, 1 পাতা কড়া ঘুমের ওষুধ দুধে কিংবা জলে মিশিয়ে ওকে খাইয়ে দাও। অর্পণ চমকে গেল। তার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে উঠল। কি? চুপ করে গেলে যে? ভাবছি। এতে ভাবার কিছু নেই। তুমি আমি কতদিন অসুখী জীবন কাটাবো? আমি শেষ কথা বলছি, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমারও কিছু স্বপ্ন আছে। অর্পণ বলল, সুতপা, আমি আর 1 মাস দেখব। কথা দিচ্ছি এবার এসপার ওসপার কিছু করব। আমি অনিন্দিতাকে ডিভোর্স দেব। এতদিন দাওনি কেন? আমি যেটা বললাম ওটাই করো। আমি তোমার বাবার প্রপার্টির অধিকারও চাই। এই প্রপার্টির তো তুমি ন্যায্য উত্তরাধিকার। বললাম তো 1 মাস সময় দাও। অর্পণ এক ছুটে ছাদে গেল। ফোনের সিমটা খুলে ফোন আর সিম দুটোকেই বাড়ির পিছনের জঙ্গলে অনেক দূরে ছুড়ে দিল। অর্চি বাড়ি ফিরে ফোনের কথা মনে পড়ায় ফোনটা তন্ন তন্ন করে খুঁজল। সুতপা ফোন করেনি তো? অবশ্য তাকে বারবার বাড়িতে ফোন করতে নিষেধ করেছিল। ফোনটা তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে চিৎকার করে অর্পণকে ডেকে বলল, অপু, আমার ছোট ফোনটা দেখেছিস? অপু গম্ভীর মুখে বলল, না দেখিনি। অনিন্দিতা বলল, অপু, তুই কার ফোন ধরলি? ওটা আমার ফোন ছিল মা, আমার বন্ধু ফোন করেছিল। রিংটোনটা তোর বাবার ফোনের মতোই মনে হলো। রিংটোন অনেক ফোনেই একরকম থাকে মা। ফোনটা আমি পোশাক চেঞ্জ করে ডাইনিংয়ে রেখে এসেছিলাম। আমি বাবার ফোন দেখিনি। অর্চি বলল, আশ্চর্য ব্যাপার, ফোনটা কি পাখা মেলে উড়ে গেল? অনিন্দিতা বলল, তোমার বড় ফোন থেকে একবার ফোন করে দেখো না, বাড়িতে থাকলে তো রিং হবে। ফোনে কোনো রিংই হলো না। অনিন্দিতা বলল, কি হলো? ফোনে কি চার্জ ছিল না? কি জানি, হয়তো ছিল না। ওই ফোনে অফিসের অনেক এমার্জেন্সি নাম্বার সেভ করা থাকে। অফিস থেকে ফোনে রেসপন্স না পেলে আমি মুশকিলে পড়ব। আমি কালই ফিরে যাব, পরের সপ্তাহে পারলে আসবো। অর্চি পরদিন চলে গেল। অপু স্কুল গেল না। আগের রাতে সে বিছানায় সারা রাত ছটফট করেছে। সকালে নিজের ঘরে বসে আকাশ পাতাল ভাবতে বসল। বাবা তাকে আর মাকে এতটা ঘেন্না করে। মায়ের রং একটু চাপা, কিন্তু তার কাছে মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী। 2 বছর আগেও তার মার কি স্নিগ্ধ লাবণ্যময়ী চেহারা ছিল। এত অপছন্দে তার মাকে বাবা বিয়ে করতে বাধ্য হয়েছিল? কই, সে তো এতদিন টের পায়নি। বাবা আগে প্রতি সপ্তাহে বাড়ি আসতো, এখন মাসে 1 বার, কিন্তু 2 বার বাড়ি আসে। এতদিন ভাবতো নিশ্চয়ই বাবা কাজের চাপে আসতে পারে না। বাবা বাড়ি এলে তার বুকটা আনন্দে ঝলমল করে ওঠে। তার মার রুগ্ন মুখে এক অপার্থিব আলো ফুটে ওঠে। বাবা যখন একরাশ উদ্বিগ্ন মুখ নিয়ে মায়ের শরীরের খোঁজ নেয়, বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়,
তখন অপুর মনে হয় তার বাবা আছে, কোনো ভয় নেই, মা ঠিক আগের মতো হয়ে যাবে, আবার যত্ন করে বাবা সবার পছন্দের রান্না করবে, আবার হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবে, দাদু ঠামি বাবা সবাই মিলে একসঙ্গে বসে গান শুনবে। সবটাই কি অভিনয় ছিল? ঘরে অসুস্থ স্ত্রীর সঙ্গে অভিনয় করে বাইরে অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক? অপু বড় হয়েছে, সে জানে নারী পুরুষের দৈহিক সম্পর্ক, এসব তার বইতেই পড়েছে। এই বাবাকে তার অচেনা লাগছে। এই মানুষটা লম্পট, প্রতারক, চরিত্রহীন, তার দেবীর মতো মায়ের সঙ্গে দ্বিচারিতা করেছে। এই মুহূর্তে থেকে তার নিজেকে পিতৃহীন মনে হলো। অপু বিছানায় এসে তার মায়ের পাশে শুয়ে পড়ল। মা বলল, কি হলো অপু, তুই স্কুলে গেলি না বাবা? শরীর খারাপ হয়নি তো? অপু পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, না মা, এমনি যেতে ইচ্ছে করছে না, আজ সারা দুপুর তোমার পাশে শুয়ে গল্প করব। অনিন্দিতা বলল, পাগল ছেলে, আমি তো আগের থেকে অনেক ভালো আছি রে। অপু বলল, মা, দাদু কোথায়? দেখ, হয়তো বাগানে আছে। অপু এক ছুটে বাগানে এলো। দাদুকে বলল, দাদু, তোমার সঙ্গে আমার কথা আছে। দাদু ভাই, তুই স্কুলে যাসনি? তোকে এমন উদ্ভ্রান্ত লাগছে কেন ভাই? অপু বলল, তোমার ঘরে এসো দাদু। অপু ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, আচ্ছা দাদু, তুমি তোমার ছেলেকে কতটা চেনো? ওরে পাগলা, তোর থেকে অনেক বেশি চিনি। আগে সে আমার ছেলে, পরে তোর বাবা। আমি আমার আদর্শে তাকে বড় করেছি। সে আমার কথা রাখার জন্য ছাত্রাবস্থায় বিয়ে করেছিল। তখন বাবার বয়স কত ছিল দাদু? মাত্র 20 বছর, আর তোর মায়ের বয়স 17। আমার বাল্যবন্ধুর সঙ্গে কথা হয়েছিল, তোর বাবা জীবনের প্রতিষ্ঠিত হলে ওদের বিয়ে দেব, কিন্তু পরিস্থিতি অন্যরকম হলো। অনুমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ল। সে তার মৃত্যুর আগে মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিল। সেই পরিস্থিতিতে আমি ওদের বিয়ে দিয়েছিলাম। অপু বলল, কিন্তু দাদু, নাবালক অবস্থায় বিয়ে দেওয়া তো আইনত অপরাধ। বাবা কি খুশি মনে বিয়েটা করেছিল? জানি দাদু, হয়তো আইনত অপরাধ, কিন্তু আমি বিবেকের কথা শুনে নৈতিক ধর্ম পালন করেছিলাম। পরে তোর বাবা চাকরি পেলে ওদের আইন মেনে বিয়ে দিয়েছি। তোর মা লেখাপড়া করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল। আজ এত কথা তুই জানতে চাইছিস কেন? অর্পণ বলল, পরে বলছি দাদু। আচ্ছা দাদু, ডাক্তারে কি মাকে জবাব দিয়েছে? আমার মার কি হয়েছে? মা কি আর ভালো হবে না দাদু? কে বলেছে ভালো হবে না? ডাক্তার তো এমন কথা কখনো বলেননি ভাই। আমি আর একবার তোর মাকে কলকাতায় নিয়ে যাব। শুনেছি একটা নতুন ভালো ডাক্তার এসেছেন। তোর বাবাকেও বলেছি একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে। অপু চিৎকার করে বলল, খবরদার বলছি দাদু, ওই লম্পট চরিত্রহীন লোকটার নাম কখনো আমার সামনে উচ্চারণ করবে না। জিতিমানের পায়ের তলার মাটি থরথর করে কেঁপে উঠল। এ তুই কি বলছিস দাদু? একদম সত্যি বলছি দাদু, আমি প্রমাণ ছাড়া এসব কথা বলছি না। অপু তার বাবার পার্সেন্ট ছবি থেকে আজকের ফোনের সব কথা দাদুকে বলে তার পা দুটো জড়িয়ে ধরে বলল, দাদু, তোমার ছেলে আমার মায়ের মৃত্যুর দিন গুনছে। সে অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। ওই মহিলা ষড়যন্ত্র করে বাবাকে পরামর্শ দিচ্ছে মাকে মেরে ফেলার। তুমি আমার মাকে বাঁচাও দাদু। তুমি আমার মাকে তো অনেক ডাক্তার দেখিয়েছ। আমি মাকে একবার ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে দেখাতে চাই। ওখানে চিকিৎসা পদ্ধতি এখানের থেকে অনেক উন্নত। আমার মন বলছে মায়ের কোনো দুরারোগ্য রোগ হয়নি, মা ঠিক সুস্থ হয়ে যাবে। তাই হবে দাদু। অপু বলল, তার আগে তুমি একটা কাজ করো, মাকে না জানিয়ে একটা ডিভোর্স পেপারে সই করিয়ে নাও। না জানিয়ে? মা জানলে এই অসুস্থ শরীরে সহ্য করতে পারবে না। মা সুস্থ হলে জানবে। আমি কথা দিচ্ছি দাদু, মাকে সারা জীবন আমি মাথায় করে রাখবো। ধৃতিমান বলল, আরও একটা কাজ করতে হবে ভাই। আমার বিষয় সম্পত্তি, বাড়িঘর, সঞ্চিত টাকা সব তোর মায়ের নামে লিখে দিয়ে তোর বাবাকে আমি ত্যায্য পুত্র করব। দাদু ভাই, তোর সামনে এখন বিরাট লড়াই। এই লড়াইয়ে তোকে বিজয়ী হতে হবে। পারবি তো ভাই? তুমি আমাকে আশীর্বাদ করো দাদু, আমাকে পারতেই হবে। কয়েকদিন পরে অর্চির হাতে অনিন্দিতার সই করা ডিভোর্স পেপারটা হাতে এলো। অর্চি আশ্চর্য হয়ে ভাবল, তবে কি তার সঙ্গে সুতপার গোপন সম্পর্কের কথা অনিন্দিতা জেনে গেল?
কিন্তু জানার তো কথা নয়। সে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে দুটো সম্পর্ক দীর্ঘ 3 বছর চালিয়ে যাচ্ছিল। অনিন্দিতা অসুস্থ হওয়ার পর সে স্ত্রীকে নিয়ে বহু ডাক্তারের কাছে ছোটাছুটি করেছে। তার কর্তব্যে কখনো গাফিলতি করেনি। সুতপার সঙ্গে প্রেমে জড়িয়ে যাওয়ার পর অবশ্য যা কিছু বাবাই সামলিয়েছে। তার বাড়ি যাওয়ার আকর্ষণও স্বাভাবিকভাবে কমেছে। স্ত্রীর সঙ্গে দীর্ঘ 4 বছর তার শারীরিক সম্পর্কও আর নেই। অনিন্দিতার সঙ্গে মাত্র 7 দিনের নোটিশে তার বিয়ে ঠিক করে বাবা যখন তাকে ডেকে পাঠিয়েছিল, তখন সে ঘুণাক্ষরেও জানত না বাবা তার বিয়ে ঠিক করেই ফেলেছে। বাড়ি এসে শুনে সে তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে বলেছিল, তুমি নিজে একজন শিক্ষক হয়ে এই বেআইনি বিয়ে দিতে পারো না বাবা। বাবা বলেছিল, তুই আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোন বাবা। তুই তো মেয়েটিকে অনেকবার দেখেছিস। হ্যাঁ দেখেছি তো কি, আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হলে ওদের বিয়ে দেব। তুমি কবে কখন কাকে কথা দিয়েছিলে সে দায় কি আমার? ধৃতিমান বলল, আমার কথা এখনো শেষ হয়নি অর্চি। আমার বন্ধু অনিমেষের হঠাৎ 1 বছর আগে ক্যান্সার ধরা পড়েছে। এখন তার লাস্ট স্টেজ। আজ 3 মাস সে শয্যাশায়ী। অনু অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে। বাবা ছাড়া তার আর কেউ নেই। অনু তোর অচেনা নয়। তার গায়ের রং একটু চাপা হলেও মুখশ্রীতে বহু সুন্দরী মেয়ে হার মানবে। এবারে মাধ্যমিক পরীক্ষায় জেলায় 2য় হয়েছে। তুই প্রতিষ্ঠিত হলে বিয়েটা যে হবে সেটা তোরও অজানা ছিল। ওর বাবার কিছু হয়ে গেলে মেয়েটা অনাথ হয়ে যাবে। এখন সামান্য অনুষ্ঠান করে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে অনুকে আমাদের কাছে এনে রাখবো। তোরা দুজনে প্রতিষ্ঠিত হলে বিয়েটা আইনসঙ্গত হবে। আমি ছোটবেলা থেকে আমার আদর্শে তোকে মানুষ করেছি। অর্চি, আইনের বাইরেও মানুষের কিছু নৈতিক দায়বদ্ধতা থাকে। আমি হাত জোর করে তোকে অনুরোধ করছি, বিয়েটা তুই কর। অনু একদিন তো যোগ্য সহধর্মিণী হবে। তুই আমার উদার মনস্ক ছেলে। মানবিক দৃষ্টিকোণ থেকে তুই আমার অসহায়তা আর বর্তমান সমস্যাটা বুঝতে পারবি। অর্চি বাবাকে খুব ভালোবাসত। বাবার কথার সম্মান রাখতে সে অনিন্দিতাকে বিয়ে করল। অনিমেষ তার মেয়ের বিয়ে দেখার অপেক্ষাতেই বোধহয় বেঁচেছিল। বিয়ের পরদিনই সে মারা গেল। সদ্য বাবাকে হারিয়ে ফুলশয্যার রাতে অনিন্দিতা যখন ফুলে ফুলে কাঁদছিল, তখন অর্চি স্ত্রীর মাথায় হাত রেখে বলল, কেঁদো না অপু। আজ থেকে আমার বাবা মা তোমারও বাবা মা। অনু জল ভরা চোখে বলল, তুমি এই বিয়েটা কি নিজের ইচ্ছায় করলে অর্চি? অর্চি বলল, জোর করে কি বিয়ে হয় অনু? অর্চি বিয়েটাকে ভবিতব্য বলেই মেনে নিল। 1 বছর যাওয়া আসা করার পর অর্চি শুনল অনু মা হতে চলেছে। তার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্চি শুনে বলল, আমি চাই না এত অল্প বয়সে তুমি মা হও বা আমি বাবা হই। এটা অ্যাবরেশন করো। ধৃতিমান শুনে বলল, তুই আমাদের একমাত্র সন্তান। আমরা চেয়েও আর 2য় সন্তান পাইনি। সন্তান ঈশ্বরের দান। কে বলতে পারে এটাই আমাদের একমাত্র বংশধর হবে না? অর্চি 22 বছরে বাবা হলো। অনুর বয়স তখন 18+। নাতির নাম দাদু রাখলো অর্পণ, আদরের নাম অপু। অর্চি ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথম কোলাঘাটে সরকারি চাকরি পেল। কোম্পানির চাকরি থেকে মাইনে কম হলেও সুযোগ সুবিধা বেশি। সে প্রতি সপ্তাহে বোলপুর আসত। ধৃতিমান বলল, এবার তুই অনুকে নিয়ে সরকারি কোয়ার্টারে যা। অর্চি বলল, না বাবা, আরও কিছুদিন যাক। অনু মাস্টার ডিগ্রিটা এখান থেকেই করুক। জীবন নিস্তরঙ্গ হলেও ছন্দেই চলছিল। ছন্দপতন ঘটল অর্চি মোটা টাকার অফার পেয়ে যখন কলকাতার বড় কোম্পানির চাকরিতে জয়েন করল। এখানেই তার আলাপ হলো সুতপার সঙ্গে। সুতপা সুন্দরী ও তার চটকদার চেহারা, অত্যাধুনিক পোশাকে সুসজ্জিতা সুতপার সঙ্গে ঘরোয়া অনিন্দিতার আকাশ পাতাল তফাত। প্রথম আলাপে পরে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠতা। সেই সময় থেকে স্ত্রী অনিন্দিতা নানা রকম শারীরিক সমস্যায় ভুগছে। প্রথম 2 বছর অসুস্থ স্ত্রীর জন্য অর্চির উদ্বিগ্নতা আন্তরিক ছিল। সুতপার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা বাড়ল, ততই সে স্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। স্ত্রীর রুগ্ন চেহারার দিকে তাকিয়ে তার নিজেকে বঞ্চিত মনে হলো। দ্বিধা দ্বন্দ্ব আর দোলাচলে অর্চির নিজেকে অস্থির অস্থির মনে হতো। কখনো কখনো বিবেকের তাড়নায় নিজেকে অপরাধীও মনে হতো। কখনো তার মনের দ্বিতীয় সত্তা বলতো সে অন্যায় করছে না, এই বিয়ে সে নিজের ইচ্ছায় করেনি, স্ত্রী সন্তানের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। সুতপার মতো মেয়ে তার জীবনে অবধারিত প্রাপ্য ছিল।
মানুষের বোধ যখন লুপ্ত হয় তখন শরীরের খিদে প্রাধান্য পায়। সংসারের প্রতি, পরিবারের প্রতি বন্ধন, দায়িত্ব, কর্তব্য তখন মূল্যহীন হয়ে পড়ে। বাবা মা, স্ত্রী, সন্তানকে ঘিরে যে মায়ায় বৃত্তে মানুষ জড়িয়ে থাকতে পারে, সে স্বাভাবিকভাবেই সংযমী হয়। শরীরের খিদে তখন নেহাতি গৌণ ব্যাপার হয়। অর্চির বোধবুদ্ধি লোপই পেয়েছিল। সুতপার সঙ্গে এরপর সে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। তখনও সে সুতপাকে গোপন করেছিল তার স্ত্রী, সন্তানের কথা। তার পারিবারিক অবস্থা, বোলপুরে বিশাল দোতলা বাড়ি, বিষয় সম্পত্তির কথাই শুধু জানিয়েছিল। বেশ কয়েকবার মিলিত হওয়ার পর সে সুতপাকে সবটা খুলে বলেছিল। দু নৌকায় পা দিয়ে অভিনয় করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। বলেছিল তার অসুখী বিবাহিত জীবনের কথা, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের কথা। তার মধ্যে অনেকটাই সত্যি মিথ্যে মিশিয়ে বলেছিল সুতপার সহানুভূতি পাওয়ার জন্য। সুতপা শুনে প্রথমটায় রেগে গেলেও অর্চির অকপট সত্যি কথায় সমবেদনায় তার মন নরম হতে দেরি হয়নি। এই 1 বছর অনু প্রায় শয্যাশায়ী থাকত। অর্চি বুঝেই গিয়েছিল অনু বড়জোর 6 মাস বাঁচবে। স্ত্রীর মৃত্যুর আশায় সে দিন গুনছিল। সে মনে প্রাণে চেয়েছিল অনুর মৃত্যু হলে অন্তত বাবার কাছে তাকে জবাবদিহি করতে হবে না। সুতপাকে মেনে নিতে বাবা নিশ্চয়ই রাজি হবে। কিন্তু সুতপা ক্রমশই অধৈর্য হয়ে পড়েছিল। অর্চির ক্লাস 9-এ পড়া ছেলে অর্পণ বাবার অন্যমনস্কতা টের পেলেও কোনো সন্দেহ করেনি। আর অনু স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করতে ভালোবাসত। অপু তার বাবার পার্স থেকে যখন সুতপার ছবিটা দেখে ফেলে তখন তার মনে একটা প্রশ্ন জাগলেও কিছুদিন পর সেটা ভুলেও যায়। তার 6 মাস পরে অর্চির ফোনে সুতপার নামটা শুনে তার মনে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা খেলে যায়। তখনই সে বাবার হয়ে ফোনে সুতপার সঙ্গে কথা চালিয়ে সবটা বুঝে যায় ওই মহিলার গভীর চক্রান্তের কথা। অর্চি ডিভোর্স পেপারটা হাতে পেয়ে সুতপাকে ফোন করলো রবিবার রেস্টুরেন্টে দেখা করার জন্য। সুতপা বলল, কালই তো দেখা হলো, হঠাৎ এত জরুরি তলব কেন? কোনো সুখবর? মানে তোমার স্ত্রীর মৃত্যুর খবর পেলে নাকি? অর্চির বুকটা ধক করে উঠল। বলল, এলে কথা হবে। সুতপা এলে অর্চি ডিভোর্স পেপারটা হাতে দিয়ে বলল, সুতপা ব্যাপারটা সবাই জেনে গেছে। সুতপা বলল, ডিভোর্সই যদি করার ছিল তাহলে এতদিন অপেক্ষা করলাম কেন? এরপর তো তোমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, আর তোমার বাবার বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তির ভাগও পাবে না। অর্চি অবাক হয়ে বলল, তুমি আমাকে ভালোবেসেছিলে না আমার বাবার বিষয় সম্পত্তিকে ভালোবেসেছিলে? না সেটা নয়, আসলে এতদিন বৃথায় অপেক্ষা করলাম এই আর কি। কিন্তু ওরা জানলো কিভাবে সেটা তো আমার কাছেও রহস্য। জানো, যে ফোনটা আমি তোমাকে ফোন করতাম সেই ফোনটা আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম, আমার বেশ মনে আছে। অথচ বাড়িতে ফোনটা পেলাম না, এখানেও ফোনটা পাইনি। সুতপা বলল, কি বলছো অর্চি? ওই ফোনে তোমার বাড়িতে আমি নিজে তোমাকে ফোন করেছি, আধ ঘন্টার ওপর তোমার সঙ্গে কথা বলেছি। তুমি ফোন করেছিলে? আমি তো সেদিন 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাড়িতেই ছিলাম না। এবার বুঝতে পারছি ফোনটা আমার ছেলে অপু ধরেছিল। তোমার গলাটা সেদিন একটু অন্যরকমই শোনাচ্ছিল। তুমি বলেছিলে ঠান্ডা লেগেছে। অর্চি এবার রেগে গিয়ে বলল, তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম বাড়িতে ফোন না করতে। সুতপা বলল, এমন করে বলছো যেন খুব অপরাধ করেছি আমি। কেন, ব্যাপারটা আর কতদিন গোপন রাখতে? অর্চি, অনুর স্বাভাবিক মৃত্যু হলে আমরা বিয়ে করব কথা হয়েছিল। তুমি 1 বছর ধরে এই স্তোক বাক্যেই আমাকে দিয়ে চলেছ। সেজন্যই আমি সেদিন একটা বিকল্প ব্যবস্থা করার কথাও বলেছিলাম। দুর্ভাগ্যক্রমে তোমার ছেলে শুনে ফেলেছে। কি বিকল্পের কথা বলেছিলে? আমি বলেছিলাম 1 পাতা স্ট্রং ঘুমের ট্যাবলেট দুধের কিংবা জলের সঙ্গে মিশিয়ে তোমার স্ত্রীকে খাওয়াতে। অর্চি চমকে উঠে বলল, তুমি আমার স্ত্রীকে খুন করতে বলেছিলে? কেন, অন্যায় কি বলেছিলাম? একজন মৃত্যু পথযাত্রীকে কষ্ট দিয়ে বাঁচিয়ে রেখে লাভ কি? সে তো তোমার আমার দুজনেরই পথের কাটা। অর্চি বলল, ছি ছি, তুমি এইরকম জঘন্য মানসিকতার মেয়ে? তুমি ঠান্ডা মাথায় মানুষ খুন করার কথা বলো? আই হেট ইউ সুতপা, তোমাকে চিনতে আজ আমার কষ্ট হচ্ছে। সুতপা বলল, তুমি তোমার স্ত্রীর মৃত্যু কামনা করনি? স্বীকার করছি আমি তার স্বাভাবিক মৃত্যু কামনা করেছি,
তাকে খুন করার কথা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি শুধু খুনি নও, তুমি লোভীও। তুমি আমাকে বিয়ে করে আমার বাবার বিষয় সম্পত্তি, বাড়ি আর সঞ্চিত টাকার অধিকারও চেয়েছিলে। তাহলে আমার সঙ্গে 3 বছর ধরে ভালোবাসা সবটাই তোমার অভিনয়? তোমার আসল চেহারা জানতে পেরে এখন মনে হচ্ছে ওটা আমার মোহ ছিল। আমি এতদিন চোখে কালো পটি বেঁধেছিলাম। আজ মর্মে মর্মে উপলব্ধি করছি আমার স্ত্রী আমার অস্তিত্ব জুড়ে আমার সমগ্র সত্তায় মিশে আছে। আমার স্ত্রী সন্তানের সঙ্গে ক্ষমাহীন অপরাধ করেছি। তুমি আর কখনো আমার সামনে আসবে না। দীর্ঘ 3 বছর কেটে গেছে। অর্চি আর বাড়ি যায়নি। অনিন্দিতা খুব সাধারণ রোগ হয়েছিল। সে এখন পরিপূর্ণ সুস্থ। অর্চি তার মাকে, ওই মহিলার মাকে হত্যা করার ষড়যন্ত্রের কথাটা গোপন করেই সবটা বলেছে। অপু আজও তার মায়ের চোখে বাবার জন্য ভালোবাসা দেখতে পায়। দাদু ঠামির বুকে সন্তানের জন্য শূন্যতা, কষ্ট টের পায়। দাদু মাকে বাড়িতে একটা গানের স্কুল খুলে দিয়েছে। মা গান শেখানো নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে আনমনা থাকে। দরজায় কলিং বেলের শব্দে দাদু ঠামি এখনও উৎসুক হয়ে কারোর ডাকের অপেক্ষা করে। অপু নিজে একজন মায়ের সন্তান হয়ে উপলব্ধি করতে পারে সন্তান মায়ের কতটা অংশ জুড়ে একজন মায়ের হৃদয় জায়গা নিয়ে থাকে। একটা মানুষ তাদের 4টে মানুষের জীবনে গভীর এক বিষাদের ছায়া রেখে নিঃশব্দে আত্মগোপন করে থাকলো। কিছুদিন পর আবার অপুর ফোনে সেই মহিলার গলা। হ্যালো, আমি সুতপা বলছি। প্লিজ অর্পণ, ফোনটা কেটো না, দরকারি কথা আছে। অপু বলল, আপনার কথা শোনার আমার ইচ্ছা বা প্রবৃত্তি নেই। মা তো মুক্তি দিয়েছে আপনাদের, আর কি কথা থাকতে পারে? অর্পণ, আমি তোমার বাবাকে ভালোবেসেছিলাম, এটা আমার অপরাধ নয়। কিন্তু তোমার মাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে মেরে ফেলতে বলা আমার ক্ষমাহীন অপরাধ। শুধু এই অপরাধে তোমার বাবা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। আমি 2 সপ্তাহ পর চাকরি নিয়ে আমেরিকা চলে যাচ্ছি, আর দেশে ফিরব না। অপু, আমার প্রতি তার ভালোবাসাটা হয়তো মোহ ছিল, কিন্তু আমার ছিল না। তাই এখনো পর্যন্ত জীবনে অন্য পুরুষকে গ্রহণ করতে পারলাম না। তোমার বাবা ডিপ্রেশন আর অনুশোচনায় ভুগছিল। আমি দূরে থেকেও তার খবর রাখছিলাম। সে আত্মহত্যার চেষ্টা করে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার মনে হয়েছে ভরা সংসার থাকতো মানুষটা একলা অবহেলায় পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই খবরটা তোমাকে জানালাম। বাঁচলে মানুষটাকে ক্ষমা করে ফিরিয়ে নিয়ে যেও তোমাদের কাছে। খবরটা শুনেই দাদু ঠামি হাহাকার করে কেঁদে উঠল। সন্তান হারানোর ব্যথায় সব অভিমান ভুলে পড়ল। দাদু ভাই, আমার ছেলেটা বাঁচবে তো? মার চোখ দিয়ে নিঃশব্দে কান্নার ধারা 2 গাল বেয়ে ঝরে পড়ছে। অপু বলল, দাদু, আমি এক্ষুনি গাড়ি ঠিক করছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ভেবো না দাদু, বাবাকে তোমাদের জন্য বাঁচতেই হবে। হসপিটালে পৌঁছে অপুষ্টা শুনল তার বাবাকে আইসিইউতে দেওয়া হয়েছে। ডাক্তার 48 ঘন্টার আগে কিছু বলতে পারবেন না বললেন। গভীর উদ্বেগে ওরা সবাই অপেক্ষা করতে লাগলো। 48 ঘন্টা আগেই অর্চির জ্ঞান ফিরল। ডাক্তার বললেন, উনি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচলেন। পুরো 3 মাস ওনাকে বেড রেস্টেই রাখবেন। ধীতিমান ছেলের মাথায় হাত রেখে বললেন, আত্মহত্যায় কি অন্যায়ের প্রায়শ্চিত্ত হয় বাবা? তুই তো আমাদের আরও বেশি শাস্তি দিচ্ছিলি। বেঁচে থেকে প্রায়শ্চিত্ত কর, বাড়ি ফিরে চল। অর্চি বলল, বাবা, সন্তানের অবহেলা সহ্য করা যায়, কিন্তু তার ঘৃণা আমি সহ্য করতে পারবো না। তুই অনু আর অপুর কাছে ক্ষমা চেয়ে নে বাবা। তুই শুধু অন্যায় করিসনি, আমাদের সঙ্গে প্রতারণাও করেছিস। অপু বলল, বাবা, আমি এখনো ছোট, সম্পর্কের জটিলতা আমি বুঝি না, কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট উপলব্ধি করতে পারি। মায়ের চোখে আজও তোমার জন্য আমি ভালোবাসা দেখেছি। দাদু ঠামির নিঃশব্দ যন্ত্রণা আমি টের পাই। তুমি যদি সত্যি অনুতপ্ত হও তাহলে আমার কাছে নয়, মার কাছে ক্ষমা চাও। মা সব জেনেও আজও তোমাকে ভালোবাসে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।